Dear student, welcome to our online class. Okay, due to Corona crisis, we are taking class in online system. So, I think and we think you will take part in our class or you will listen what I say. I will discuss today our English second part from completing sentence. Okay, you have studied this item in your previous classes, you can say that in class 6, 7, 8, 9, 10. Okay, now I will discuss completing sentence. Okay, এখানে একটি বাক্যের হয়তোবা বাম পাশ অর্ধেক দেওয়া থাকতে পারে অথবা ডান পাশ অর্ধেক দেওয়া থাকতে পারে। আমরা প্রথমত কি করব, অর্থ বুঝতে হবে। আমরা যদি সঠিকভাবে অর্থ অনুবাদ করতে পারি, আমরা সেই প্রথম অংশের অথবা দ্বিতীয় অংশের অর্থ অনুযায়ী যে অংশটুকু ফাঁকা রয়েছে সেইটুকু আমরা ফিল আপ করবো অথবা কি পূর্ণ করব। সাধারণত কিছু নিয়ম থাকে, এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে ব্যাপারগুলো একদম স্পষ্ট হয়ে যাবো বা তোমরা সহজে লিখতে পারবে। তো প্রথম সাধারণত যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেগুলো বারবার আসে, এরকম যেমন আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স আসে। তো এই কন্ডিশনাল নিয়ে আজকে আলোচনা করতেছি। প্রথম সাপোজ করো যে তুমি যদি আসো আমি যাব, কিরকম দেখো এইটুকু দেওয়া আছে। সাপোজ ধরো তোমাকে ফিল আপ করতে হবে। তোমার নিয়ম জানা না থাকলেও চলবে। যদি আমরা সাধারণত নর্মাল বাংলা বাক্যে আমরা বলি যে তুমি যদি আসো আমি যাব, বা তুমি যদি এইটা করো এইটা হবে, আমি যদি এইটা করি বা ওইটা হবো, এটা হচ্ছে সাধারণ কথা। তারপর যদি নিয়ম ফলো করতে চাও তাহলে সেক্ষেত্রে হবে কি যে সাধারণত ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, দ্বিতীয় অংশ সাধারণত কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো সেই ক্ষেত্রে দেখো যে ইফ ইউ কাম, তুমি যদি আসো, নরমালি আমরা বলতে পারি যে আমি যাব। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো যে আই শেল গো। তাহলে আমাদের প্রথম বাক্য হয়ে গেল। আবার এমন থাকতে পারে কিন্তু যে এইটুকু দেওয়া থাকলো এইটুকু দেওয়া নেই, তখন তোমরা দ্বিতীয় অংশটার অর্থটা একটু সুন্দরভাবে বুঝবে। অর্থ অনুযায়ী তারপর কি প্রথম অংশ তুমি দাঁড় করাবে। তুমি যদি নিয়ম পারো ভালো কথা, আর যদি অর্থের দিক দিয়ে সিদ্ধহস্ত হোক তাহলে তোমার কাছে ব্যাপারগুলো আরো সহজ হয়ে যাবে। কিরকম দেখো সাপোজ নেক্সট ওয়ান দেখো যে তুমি যদি আসতে, দেখো তুমি যদি আসতে অবশ্যই তুমি কিন্তু তখন দ্বিতীয় অংশ বলবে কি আমি যেতাম। কেউ কিন্তু বলবে না যে তুমি যদি আসতে আমি যাব। ব্যাপারটা কেমন অদ্ভুত শোনা যায়। তো সেই ক্ষেত্রে কি হবে যে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে দেখো কিরকম যে সাপোজ ধরো আমি যেতাম। আচ্ছা আমি যেতাম এইটুকু আমাদের অনুবাদ করতে হবে। তখন সেক্ষেত্রে প্রথম অংশে দিয়েছিলাম কি যে সাবজেক্ট, তারপর শেল অথবা উইল, ভার্বের বেস ফর্ম অথবা ভার্ব ওয়ান। এখন আমরা কি করবো দেখো, সাবজেক্ট ব্যবহার করব, তারপর একটা কি ব্যবহার করতে পারি, উড ব্যবহার করতে পারি, উড ব্যবহার করতে পারি, আবারও কি ব্যবহার করবো, ভার্বের ওয়ান। যেমন তুমি যদি আসতে, ইফ ইউ কেম আই উড গো, আমি যেতাম। তাহলে দেখো ব্যাপারটা কেমন যে আমাদের কিন্তু এটা 2 নাম্বার নিয়ম কিন্তু চলতেছে। যে প্রথমটা বলেছিলাম যে তুমি যদি আসো আমি যাব, আবার দ্বিতীয় অংশ কি তুমি যদি আসতে আমি যেতাম। তাহলে হয়ে গেল। এখন শুধু আমাদের এই সিম্পল বাক্য শিখলে তো আর হবে না, এসে আরো জটিল বা এসে আরো কঠিনও আসতে পারে। তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আরো অনেক অর্থ জানতে হবে, অর্থ করতে হবে। এরকম দেখো আমি সবসময় একটা কথা বলি, তা হচ্ছে শুধু গ্রামার জানলেই চলবে না, তোমাকে ব্যাপক প্রচুর শব্দের অর্থ জানতে হবে। শব্দের অর্থ তুমি যদি না জানো, তুমি গ্রামার শিখলেও এখানে কোনো কাজে লাগবে না। সাপোজ ধরো তুমি সাইকেল চালানোর নিয়ম শিখে বসে আছো, তুমি বাইরে যাচ্ছ,
সাইকেল নিয়ে বাইরে যাচ্ছ না, সো নিয়ম শিখায় কোনো লাভ নেই। সাপোজ এখন দেখো যে if you switch, আচ্ছা এখন দেখো এখন কিভাবে কমপ্লিট করবে। দেখো আমাদের এখন জানতে হবে কি, দেখো আমরা নিয়ম কিন্তু এইটুকু জানি যে প্রথম অংশ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখন দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন এখানে কি হবে, তোমার প্রবলেম হচ্ছে মনে হয় তোমার সুইট অর্থ জানতেছ না। তোমাদের প্রথমে কি সুইট অর্থটা জানতে হবে। যদি সুইট অর্থ জানো যে কেউ এটা কমপ্লিট করতে পারবে, আর যে সুইট এই অর্থটা যে না জানো সে কিন্তু এটা কমপ্লিট করতে পারবে না। সুইট অর্থ কি আমাদের জানো, প্রথমে কি ঘেমে যাও, যে তুমি যদি ঘেমে যাও আমি বাতাস করবো, ওকে সাপোজ ধরো আই উইল আমি তোমাকে বাতাস দেবো তো বাতাস করবো, দেখো কত সুন্দর হয়ে গেল। তাহলে দেখো যে আমাদের কি নিয়ম জানতে হবে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রচুর অর্থ জানতে হবে এই বাক্যগুলো কমপ্লিট করার জন্য। দেখা যায় যে পরীক্ষা সাধারণত কি যে নিয়মগুলো কমন করছে, কিন্তু তারপর তোমাদের হচ্ছে না কেন, অর্থের জন্য, সেজন্য প্রচুর অর্থ জানতে হবে। তাহলে দুই নম্বর নিয়ম কিন্তু শেষ হয়ে গেলে কি দেখো যে সরি প্রথমটাই আবার আলোচনা করতেছি, যেমন অর্থের উপর যেটা আলোচনা করতেছিলাম যে তুমি যদি ঘেমে যাও আই উইল ফ্যান ইউ, আমি তোমাকে বাতাস করবো। তাহলে দেখো এইখানে যত ভেতর নিয়মের উপর তার চেয়ে বরং কি এই যে এই অর্থের উপর, তুমি যদি অর্থ না জানো তখন কিন্তু নিয়ম জানার কোনো লাভ হবে না। আচ্ছা নেক্সট ওয়ান দেখো, যদি ইফের প্রথম অংশ যদি মনে করো যে পাস্ট পারফেক্ট টেন্স, তখন কি করবে দেখো খেয়াল করো, if you had called আমরা কিন্তু প্রথমে দেখো যে এইবার নরমাল কন্ডিশন ছিল, তারপর দ্বিতীয়ত এখানে কি বারবার পাস্ট ফর্ম ছিল, এখানে অতিরিক্ত আসলো কি বারবার আবার কি হ্যাড আসলো। সেই সূত্র ধরে আমরা আবার কি করবো, অতিরিক্ত আমরা প্রথম সাপোজ ধরো ইকুয়াল ফর্মে আই আই লিখলাম, সাবজেক্ট দিলাম, আবার মনে করবো এখানে তখন কি উড, আচ্ছা এখানে আছে অতিরিক্ত হ্যাড আছে, সেই জন্য আমরা এখানে ব্যবহার করলাম একটা হ্যাড। আচ্ছা হ্যাঁ এখন দেখো আমরা জানি কি হ্যাভের পরে সর্বদা কি হয়, বারবার 3 নাম্বার ফর্ম হয়। তাহলে সেই সূত্র ধরেই ধরো আই উড হ্যাভ ডন, ওকে হয়ে গেল। তাহলে নিয়ম কিন্তু তুমি নিজেই তৈরি করতে পারছো। কিরকম দেখো যে আমরা প্রথম ব্যবহার করেছিলাম যে ইফ, তারপর মনে করো সাবজেক্ট, তারপর বারবার প্রেজেন্ট ফর্ম ছিল, তারপর ওই পাশে দিয়েছিলাম যে সাবজেক্ট, তারপর শেল অথবা উইল বারবার ওয়ার্ড ফর্ম। আচ্ছা নেক্সট টাইম দেখো যে আমরা পরে আবার বলেছিলাম যে ইফ, তারপর আবার সাবজেক্ট এবং বারবার পাস্ট ফর্ম, তখন সাবজেক্টের পরে অতিরিক্ত শুধু একটা উড ব্যবহার করেছিলাম এবং বারবার বেস ফর্ম। আবার নতুন করে যখন কি এখানে হ্যাড আসলো, হ্যাড আসার পরে এখানে কি উডের পরে আবার অতিরিক্ত ব্যবহার করলাম কি হ্যাভ। এবং আমরা জানি সব সময় জানি যে হ্যাভের পরে কি সর্বদা বারবার 3 নাম্বার ফর্ম থাকে। তো সেই দেখো হয়ে গেল কিভাবে, ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ গন। তাহলে কিন্তু আমাদের এই নিয়মটাও জানা হয়ে গেল। এখন আমরা নিয়ম আলোচনা করব। আগে আমরা বাক্য লিখলাম, তারপর যে সাধারণত ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে কি করব, দ্বিতীয় অংশ সাধারণত যে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ যাই দাও না কেন, নেক্সট হবে কি যে বারবার 3 নাম্বার ফর্ম হবে এই সূত্র দিয়ে। সাপোজ আরেকটা বাক্য তুমি নিজে কমপ্লিট করো, কিরকম দেখো আবারও, if you had what, if you had what, ব্যাপারটা দেখো জিফের প্রথম অংশ এই পাশে কি আছে যে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তখন দ্বিতীয় অংশ সেই অনুযায়ী কি হবে, আবার আমরা বুঝতে সাবজেক্ট লিখবো, এখানে দেখো ইউ আছে যে ইউ উড হ্যাভ, ইউ উড হ্যাভ। এখন আমরা কি করবো, বার ব্যবহার করবো এবং বারবার কি হবে 3 নাম্বার ফর্ম। দেখো তুমি মানে যদি কঠোর পরিশ্রম করে থাকতে, তখন সেক্ষেত্রে তুমি এখানে অনেক কিছু দিতে পারো। সাধারণত যে সফল হতে, জীবনে সফল হতে, এখন সফলের ইংরেজি কি দেখো, ডাবল সি। ওকে নাও নেক্সট ওয়ান দেখো, নিয়মটা আবার বলতেছি যে ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে কি যে সাবজেক্ট কুড হ্যাভ এবং কি ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
তারপর তুমি সঙ্গতিপূর্ণভাবে ওই পাশে যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো, কিন্তু অর্থটা যাতে কি সঙ্গতিপূর্ণ হয় সেই দিকে তোমার খেয়াল করবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি সে আবার প্রথম অংশে আলোচনা করে দেই, যে ইফ নিয়ে আমরা আলোচনা করতেছি। ইফের প্রথম অংশ যদি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। 2 নাম্বার, যে ইফের প্রথম অংশ যদি পাস্ট টেন্সের হয়, সেই ক্ষেত্রে কি হবে, ই প্লাস সাবজেক্ট। ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ হবে কি, যে সাবজেক্ট প্লাস উড অথবা কুড এবং তারপর কি ভার্বের ওয়ান। তৃতীয় অংশ দেখো, তৃতীয় নম্বর হচ্ছে ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে কি হবে, যে দ্বিতীয় অংশ কি সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন ঘটনা হচ্ছে যে ইফের যে প্রথম একটা নিয়ম বললাম যে তুমি যদি আসো আমি যাব, এমন যে ব্যতিক্রম হবে না তা না। আমি যদি বলি যে তুমি যদি চাও তুমি আসতে পারো, ব্যাপারটা খেয়াল করো, যে আমি বললাম যে তুমি যদি চাও তুমি আসতে পারো, যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম। তো এই যে ইউ ক্যান কাম, এখানে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম না, তারপরেও কি বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। তাই আসলে সবসময় ব্যাপারটা হচ্ছে কি ভাষা, এই যে ভাষা বিষয়টা দেখো, আসলে অর্থটা যদি সুন্দর হয়, নিয়মটা পড়ে আগে তুমি একটা সুন্দর করে অর্থ দাঁড় করো, তাহলে হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রথম 3টা নিয়ম কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আবার দেখো ইফের নেক্সট রুল যেটা, এই শর্তবোধক এমন বাক্য আছে আবার, যে কোনো বাক্যের প্রথমে যদি সাপোজ ধরো হ্যাড থাকে, তারপর আবার দেখো সাবজেক্ট হ্যাড আই বিন, কি যে আমি যদি রাজা হতাম তখন কি হতো, ব্যাপারটা দেখো, আমি এগুলো হচ্ছে আসলে আনরিয়েল, তো আসলে এটা আমরা হইনি, বা যদি হতাম এমন হতে কি হতো। সেক্ষেত্রে আমরা যে ইফের 3 নাম্বার যে নিয়মটা আলোচনা করলাম, যে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বা 3 নাম্বার ফর্ম, জাস্ট হুবহু এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াবে। কিরকম দেখো, যে আমি যদি রাজা হতাম, আই would have helped the poor. ওকে, হয়ে গেল। তাহলে দেখো আমরা ইফের যে 3 নাম্বার নিয়ম আলোচনা করলাম, সেই 3 নাম্বার এবং কি এই যে এখন যে নিয়মটা লিখলাম, যে হ্যাড আই বিন এ কিং, খুবও কিন্তু একই, দ্বিতীয় অংশের কি একই নিয়ম। এখন তোমাদের পরীক্ষা হয়তো এইরকমও থাকতে পারে, তখন তোমরা কি করবা, প্রথম অংশ এইভাবে ফিল আপ করবা। সাপোজ ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখো কি হয়, had I been a poet, আমি কবি হতাম। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করো যে সেই ক্ষেত্রে কি হবে, তো সেই ক্ষেত্রে হবে, মনে করো যে তোমাকে কিন্তু অর্থের সাথে সঙ্গতিপূর্ণভাবে লিখতে হবে। এখন তুমি যদি বলো যে আমি যদি কবি হতাম আমি গরিবদের সহায়তা করতাম, বাক্যটা হয় কিন্তু অর্থটা কিন্তু পূর্ণাঙ্গতা পায় না, কেমন কেমন জানি শোনা যায়। আবার তুমি রাজা হতা, তুমি দেশ শাসন করতে ভালোভাবে, অথবা কি গরিবদের সহায়তা করতে, সেটা মিলে। তখন কবি সাধারণত কি করে, তুমি সেই কথাটাই লিখবে, যে কবিরা সাধারণত কি করে, কবিতা লিখে। তাহলে এই বাক্যটাই লিখো, had I been a poet, I would have written ওকে। দেখো ইফের যে প্রথম 3 নাম্বার নিয়ম যে আমরা আলোচনা করেছিলাম, সেই যে দেখো তখন ছিল কি সাবজেক্ট উড হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার ছিল, এবং দেখো সেই একই নিয়ম কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করলাম। আমাদের দেখো তাহলে কিন্তু আমাদের নিয়ম 4টা জানা হয়ে গেল। তো 4টা নিয়ম দেখো জানা হয়ে গেল। তো আমরা পরবর্তী আমরা আরেকটা কিছু নিয়ম আলোচনা করবো। দেখো কমপ্লিটিং সেন্টেন্সে এখন এইরকম দেখো 3টা নিয়ম একসাথে আসতেছে কিরকম দেখো, যে নতুন অধ্যায়, এখানে তোমাকে অতিরিক্ত লিখতে হবে দেন THM, তারপর এখানে লিখতে পারো when of the before same when of the দেখো 3টা বাক্য লিখলাম, বাক্য অংশ লিখলাম আর কি। এখানে ব্যাপারটা খেয়াল করো, এগুলো কখন হবে, যখন মনে করো একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়ে যায়। আবার যেমন সময়ের এমন একটা অবস্থা বোঝাবে যে একটা কাজ শুরু হইতেছে অথবা আরেকটা শুরু শেষ হইতেছে, যে যেই মাত্র বা এইটা সেটা এমন হতে কিরকম, যেমন তুমি আসতে না আসতেই আমি চলে গেলাম, শিক্ষক আসতে না আসতেই ছাত্র দাঁড়াইলো, ঠিক এইভাবে হবে।
এখানে বিশেষ নিয়ম হলো দেখো তিনটা একই কথা প্রযোজ্য সকল ক্ষেত্রে, মাঝখানে শুধু জানবা কি এইচ এর। আচ্ছা, এইখানে যে প্রথম সাবজেক্ট হবে সেই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। অন দা আদার হ্যান্ড দা সেকেন্ড ভার্বটা হবে কি ভার্বের 2 নাম্বার ফর্ম। দ্বিতীয় একটা সাবজেক্ট হবে এই পাশে, তারপর আবার কি হবে ভার্ব হবে, সেই ভার্বটা হবে কি 2 নাম্বার ফর্ম হবে, অর্থাৎ কি পাস্ট ফর্ম হবে। কিন্তু অর্থ আসলে ঘুরিয়ে ফিরিয়ে একই অর্থ দাঁড়াবে। আমরা সাপোজ এইখানে যে নিয়ম প্রয়োগ করব, এইখানে বলো সবগুলো একই নিয়ম। সাপোজ আমরা প্রচলিত সাধারণত একটা উদাহরণ দিই। Personal handicap. দেখো কাম কেইম কাম, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, আবার একটা হলো কি গো ওয়েন্ট গন, ভার্বের 2 নাম্বার ফর্ম। অর্থাৎ যদি এইরকম বাক্য থাকে যে প্রথম অংশে বা দ্বিতীয় অংশে যাই থাক না কেন, দেখো নো সোনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড, যদি এরকম থাকে নো সোনার হ্যাড মাঝখানে একটা কি হবে অতিরিক্ত হবে কি দেন, এবং হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন অথবা কি বিফোর, হোয়েন অথবা বিফোর থাকবে। এবং এখানে বিশেষত্ব হচ্ছে কি দেখো, তোমরা যে প্রথম ভার্বটা ব্যবহার করবে, যে প্রথম অংশে যে সাবজেক্টের পরে ভার্বটা হবে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম। অন দা আদার হ্যান্ড দ্বিতীয় অংশের যে সাবজেক্ট সেই সাবজেক্টের পরে ভার্বটা হবে কি পাস্ট ফর্ম। হয়ে গেল। এরকম যে কোনো বাক্য তুমি লিখো না কেন এই একই কথা প্রযোজ্য তিনটার ক্ষেত্রে। যেমন দেখো hardly had finished the work I called him. Okay, দেখো যে hardly had he finished the work okay sorry when I called him। তাহলে দেখো সেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য হলো, যে প্রথম অংশে দেখো যে হার্ডলি হ্যাড আছে, তারপর সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে 3 নাম্বার ফর্ম। আচ্ছা, দেন নেক্সট ওয়ান হোয়েন এর পর দেখো সাবজেক্ট এবং কি ভার্বের পাস্ট ফর্ম, তারপর কি আমরা অবজেক্ট ব্যবহার করে ফেললাম। আচ্ছা ওকে, তাহলে দেখো এই বাক্য শেষ হয়ে গেল। এখন আমরা দেখো তিনটা নিয়ম কিন্তু একসাথে হয়ে গেল। তিনটা নিয়ম আমাদের একদম ভেরি ইজি নিয়ম, তিনটার একই কথা প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে দেখো প্রথম ইফের প্রথম নিয়ম আলোচনা করলাম 4টা, এবং ওইখানে হ্যাড সহ 4টা হয়ে গেছে, এবং এখন কি আলোচনা করলাম একসাথে 3টা, টোটাল হয়ে গেল কি 7টা। তো 7টা নিয়ম হয়ে গেল। এখন দেখো আবারও আমরা 2টা নিয়ম একসাথে আলোচনা করব, 2টা না 2 থেকে 3টা নিয়ম বলতে পারো একসাথে আলোচনা করবো। এইরকম দেখো যে সাপোজ ধরো as দেখো এগুলো হচ্ছে কি বিশেষ ফ্রেজ। তো এই ফ্রেজগুলো হচ্ছে অর্থ আগে জানো, যে যেন as if as do, অর্থ হচ্ছে যেন অথবা কি মনে হয় যেন। তো এগুলোর একটু বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা হলো কি যে as if অথবা as do, এগুলো প্রথম অংশ সাধারণত যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। অন দা আদার হ্যান্ড প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে তুমি আরেকটা সূত্র আরেকটি শব্দ অ্যাড করতে পারো, সেটা হচ্ছে সিন্স কখন যদি সময় নির্দেশ করে। যে সময় নির্দেশের ক্ষেত্রেও সেই সিন্স এখানে নিয়ে আসতে পারো, সেই ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কিরকম দেখো যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট, এবং সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে কি যে পাস্ট পারফেক্ট। তো সেই ক্ষেত্রে তুমি নিজে সূত্রের মতো করে নিজের মতো করে সাজাতে পারো। কিরকম দেখো as if as though since, একই সূত্রে গাথা। নয়নের অংশ যেন
তিনটার একই সূত্র। তুমি যদি এই সূত্রটা ছন্দটা মনে রাখতে পারো যে এজ ইফ এজ দো সিন্স একই সূত্রে কথা নয়নের অংশ জানো নয়নের কথা। এখন কোন ক্ষেত্রে দেখো সূত্র একটা, সেটা হচ্ছে যে এজ ইফ এজ দো মানে যেন অথবা মনে হয় যেন। সিন্স কিন্তু অনেক অর্থ আছে, কিন্তু আমি এখানে যে সূত্র প্রয়োগ করলাম সেটা হচ্ছে কি যে সিন্স যদি সময় নির্দেশ করে সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। আবার সিন্স যখন কারণ নির্দেশ করবে তখন কিন্তু এখানে প্রযোজ্য অ্যাপ্লাই করতে পারবে না এই সূত্রের সাথে। দেখো এখন উদাহরণ দিচ্ছি কিরকম, দেখো he speaks as if everything। দেখো তাহলে এই পাশে কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন as if এর দ্বিতীয় অংশ হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট দেখো কিভাবে যে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তারপর দেখো এভরিথিং। আর এইটুকু তো আমরা জানি যে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি আর বাই হলো। আচ্ছা নেক্সট ওয়ান দেখো আমরা যে as if অথবা as এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, একই কথা দেখো যে he talked ওকে। অর্থ কিন্তু একই দাঁড়ালো যে এমন ভাবে সে কথা বলে বা এমন ভাবে সে কথা বলতো কিরকম, দেখো যে সে যেন আমাকে চিনতো বা এরকম অর্থ হয়। দেখো এখন যে সিন্স দিলাম সেই ক্ষেত্রে কি কথা, যে সিন্স অর্থ তো এখানে যেন না, কিন্তু নিয়মটা হচ্ছে একই। কিরকম দেখো যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট। কিরকম দেখো it is many years since I saw you। ওকে তাহলে দেখো যে প্রথম অংশ হলো কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের প্রথম অংশ হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশ হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছিলাম যে একই সূত্রের কথা যে তাহলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এই বাক্যটাকে এই করে বলো, দেখো এই ওয়াজ, সবসময় চেষ্টা করো সহজ উদাহরণ দিতে যাতে তুমি সহজে বুঝতে পারো। মেনি ইয়ার্স সিন্স আই অর্থাৎ দেখো আমাদের এই নিয়ম কিন্তু আমাদের আলোচনা শেষ হলো যে as if as though এবং কি সিন্স। সিন্সের আরো বহুবিধ আলোচনা আছে, আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা সিন্স নিয়ে আলোচনা করব যে যখন কারণ অর্থ হবে তখন সেই ক্ষেত্রে কি ব্যবহার করব। আজকে আমরা সিম্পল সূত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করলাম, যে আমরা দেখো প্রথম আলোচনা করলাম ইফ এবং হ্যাড, ওইখানে 4টা, তারপরে যে নো সোনার হার্ডলি হ্যাড সেখানে 3টে, আবার এখানে 3টে, টোটাল কিন্তু 10টা নিয়ম হয়ে গেল। তো 10টা নিয়ম হয়ে গেল। আশা করি তোমরা যদি বাড়িতে একটু প্র্যাকটিস করো, নিজে নিজে ট্রাই করো, আশা করি এগুলোর সাথে মিল খুঁজে পাবে এবং দেখবো ভালো লাগবে। হয়তো আমরা পরবর্তীতে হয়তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো সাবধানে থেকো, ভালো থেকো, করোনার সময়ে নিজেকেও সাবধানে রেখো, নিজে কারো ক্ষতির কারণ হবে না। ওকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।